জি, আজকে আমাদের সাক্ষ্য আইন ১৮৭২ এর ১ম ক্লাস। আমরা বলেছি যে সাক্ষ্য জি, কিছু বলবেন? আনমিউট করেছেন। কয়েকজন হ্যান্ড রেইজ করেছিলেন। আচ্ছা, আপনারা কি কেউ কিছু বলতে চান? না স্যার, ক্লাস শুরু করেন স্যার। জি? না, ক্লাস শুরু করেন স্যার, তারপরে ওকে, প্রশ্ন ঠিক হবে। আছে। সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে। সাক্ষ্য আইন ১৮৭২। সাক্ষ্য আইনে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১৫ মার্ক। তো সাক্ষ্য আইন থেকে বেসিক কিছু বিষয় আছে যেখান থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয়। তাহলে বেসিক বিষয়গুলো আমরা একসাথে করে দিয়েছি। এগুলো হচ্ছে আপনারা খাতায় অবশ্যই লিখে পড়বেন। খাতায় লিখে পড়লে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। বেসিক বিষয়গুলো আমাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন নেই। আমরা জাস্ট এমসিকিউর জন্যই পড়ব। আমাদের এই সাক্ষ্য আইন কত সালের আইন? সাক্ষ্য আইন হলো ১৮৭২ সালের আইন। সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয় কত সালে? সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয় হচ্ছে ২০২২ সালের ২০ নভেম্বর। সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয় কত সালে? সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয় ২০২২ সালের ২০ নভেম্বর। সাক্ষ্য আইনে মোট ধারা কয়টি আছে? সাক্ষ্য আইনে মোট ধারা আছে ১৬৭ টি ধারা আছে। ওকে, তারপরে নিচে চলে যাবেন। কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? এগুলো আপনারা হচ্ছে রিডিং পড়ে যাবেন। অধ্যায়, খণ্ড-টণ্ড এগুলো রিডিং পড়বেন। এগুলো পরীক্ষায় আসে না। কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে এবং আসার মতো। যে স্যার, হেনরি সামারম্যান, এটা লাল কালি দিয়ে দাগাবেন। যারা বই নিয়েছেন বা এগুলো শিট প্রিন্ট আউট করেছেন, লাল কালি দিয়ে দাগাবেন। কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? স্যার হেনরি সামারম্যান। কত সালে সাক্ষ্য আইনের প্রথম খসড়া তৈরি হয়? ১৮৬৮ সালে। বর্তমানে যেই আমরা সাক্ষ্য আইন পড়তেছি ১৮৭২ সালের যেই সাক্ষ্য আইন, এইটা কে তৈরি করেন? এটাও আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। কিন্তু ২ টা বিষয়। কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? স্যার হেনরি সামারম্যান। বর্তমান যে আমরা সাক্ষ্য আইন পড়তেছি, বর্তমান প্রচলিত সাক্ষ্য আইন কে তৈরি করেন? স্যার জেমস স্টিফেন। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসার মতো। আপনার প্রশ্নটা আগে বুঝতে হবে যে কখন স্যার হেনরি সামারমাইন হবে, কখন স্যার জেমস স্টিফেন হবে। ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে সর্বপ্রথম যখন হবে তখন হবে কি? স্যার হেনরি সামারমাইন। আর বর্তমান প্রচলিত যদি হয় তাহলে হচ্ছে স্যার জেমস স্টিফেন। জি ভাইয়া। জি। এটাই চিন্তা করতেছি। এটাই চিন্তা করতেছি। এইটাই চিন্তা করতেছি। আসলে একবারে মানে আসলে যেটা করতেছি। হুম। না, ঠিক আছে। তাহলে এক কাজ করেন, এটা স্টকে রাখেন। আমার মনে হয় স্টক রাখে। হ্যাঁ, হুম, ঠিক আছে। ওকে, হুম, হুম, হুম। রাইট। ঠিক আছে ভাই। ওকে, হুম। দেখা যাক, দেখা যাক ৭০ পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেখা যাবে। হুম। হ্যাঁ, $5 দিয়ে দিন। হুম, ঠিক আছে। জি। একটু দুঃখিত, আপনাদেরকে একটু কল আসছিল, হ্যাঁ? অত্যন্ত দুঃখিত। ওকে, আমরা যে ১৮৭২ সালের যে সাক্ষ্য আইন পড়তেছি, এটা পাস হয় কত তারিখে? এটা পাস হয় হচ্ছে ১৫ই মার্চ ১৮৭২। সাক্ষ্য আইন কার্যকর হয় কত তারিখে? সাক্ষ্য আইন কার্যকর হয় হচ্ছে ১লা সেপ্টেম্বর ১৮৭২। এটা একটু লাল কালি দিয়ে দাগ দেন। এখান থেকে কি দাগ দিবেন?
সর্বপ্রথম দাগ দিবেন হচ্ছে সর্বশেষ সংশোধন হয় কবে? ২০২২ সালের ২০ নভেম্বর। তারপরে দাগ দিবেন হচ্ছে কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? স্যার হেনরি সামারম্যান। বর্তমান প্রচলিত সাক্ষ্য আইন কে তৈরি করেন? বর্তমান প্রচলিত সাক্ষ্য আইন তৈরি করেন স্যার জেমস স্টিফেন। সাক্ষ্য আইন কত তারিখে কার্যকর হয়? ১লা সেপ্টেম্বর ১৮৭২। আচ্ছা, সাক্ষ্য বলতে কি বোঝায়? এটা যদি আমরা একটু আগে আলোচনা করেছি আপনাদের সাথে যে ল্যাটিন শব্দ এভিডাস থেকে এভিডেন্স শব্দের উৎপত্তি। আ এভিডেন্স বা সাক্ষ্য হচ্ছে কি? যেই বিষয় দ্বারা বা যেই ঘটনার দ্বারা কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ করা যায়। আমরা বারবারই বলেছি যে মামলা যদি দণ্ডবিধিতে হয় তাহলে ট্রায়াল হবে ফৌজদারি কার্যবিধিতে। প্রমাণ হবে কিন্তু সাক্ষ্য আইনে। অপ্রমাণ হবে সাক্ষ্য আইনে। আবার ঠিক তেমনই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মোকদ্দমা হয়, সেই ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মোকদ্দমা হয়, আ সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা হলে বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কিন্তু সাক্ষ্য আইনে। তার মানে সাক্ষ্য আইনের বেসিক কথা হলো সাক্ষ্যের বেসিক কথা হলো যার দ্বারা কি করা যায়? কোন ঘটনা প্রমাণ বা অপ্রমাণ করা যায়। আ তারপরে চলে যাব হচ্ছে এক ধারায়। এক ধারাটাও আমাদের এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। যেইখানে দাগ দিব ওইখানে আপনারাও খাতায় বা হচ্ছে আপনাদের বই যে আছে সেই বইয়ে লাল কালি দিয়ে দাগ দিবেন। হ্যাঁ? যদি দাগ না দেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে। সাক্ষ্য আইন আ কবে থেকে কার্যকর হয় সেটা আমরা বেসিক বিষয়ে পড়েছি সেটা কিন্তু এক ধারায় আছে। তার মানে এই বিষয়টা ইম্পোর্টেন্ট। সাক্ষ্য আইন কার্যকর হয়েছে ১লা সেপ্টেম্বর ১৮৭২ সালে। সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয়? সাক্ষ্য আইন সব জায়গায় প্রযোজ্য হয়। হ্যাঁ? সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয়? সব ক্ষেত্রে, সকল আদালতে, সামরিক আদালতে সব জায়গায় কি হয়? সাক্ষ্য আইন প্রযোজ্য হয়। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। পরবর্তী এমসিকিউ পরীক্ষায় যে দেখবেন গিয়ে সাক্ষ্য আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে ১৮৭২ সালের যে সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না কয়টি ক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? ১৮৭২ সালের সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না হচ্ছে ৫ টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হয় না? ৫ টি ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেগুলো কি? ১৯৫২ সালের সেনাবাহিনী আইন, ১৯৫৩ সালের বিমান বাহিনী আইন, ১৯৬১ সালের নৌ-শৃঙ্খলা আইনের অধীন গঠিত সামরিক আদালত, সালিসি কার্যক্রম এবং হলফনামায়। এই ৫ টি ক্ষেত্রে কি হয় না? এই ৫ টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। লেক দ্বারা থেকে আমাদের যে কোশ্চেন আসতে পারে পরবর্তী এমসিকিউ পরীক্ষায় যে সাক্ষ্য আইন কার্যকর হয় কবে? সাক্ষ্য আইন কার্যকর হয় হচ্ছে ১লা সেপ্টেম্বর ১৮৭২। সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না কয়টি ক্ষেত্রে? সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না হচ্ছে আপনার ৫ টি ক্ষেত্রে। কি, কি? ১৯৫২ সালের সেনাবাহিনী আইন, ১৯৫৩ সালের বিমান বাহিনী আইন, ১৯৬১ সালের নৌ-শৃঙ্খলা আইন এবং সালিসি কার্যক্রম হলফনামা আইন। ২ ধারা বাতিল। উনি ফোন রিসিভ করলে বলবেন যে আপনার মামলাটা বৃহস্পতিবারে ফাইল করব, কালকে না আসার জন্য। ৩ ধারায় ইন্টারপ্রিটেশন ক্লোজ ব্যাখ্যা। ৩ ধারায় যে ইন্টারপ্রিটেশন ক্লোজ বা ব্যাখ্যাটা আছে, আ এটা হলো আপনাদের জানার বিষয়। এখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। কিন্তু এখানে যে বিষয়গুলো আছে, যে ব্যাখ্যাগুলো আছে, এই সাক্ষ্য আইন ১৮৭২ সালের যে সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইন যদি আপনি ভালো করে বুঝতে চান যে আ অনেকেই বুঝে না প্রাসঙ্গিক কি, অপ্রাসঙ্গিক কি? এটি কি আসলে? এই বিষয়গুলো যদি আপনি বুঝতে চান তাহলে ৩ ধারার যে ব্যাখ্যা অনুচ্ছেদগুলো আছে, ইন্টারপ্রিটেশন ক্লজ আছে, সেগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। তাই ১ম এ আসি হচ্ছে আদালত। আদালত বলতে কাকে বোঝায়? আদালত বলতে হচ্ছে সকল জজ, ম্যাজিস্ট্রেটকে বলা হয় কি? হ্যাঁ, সকল জজ, ম্যাজিস্ট্রেটকে বলা হয় আদালত। সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় আদালত। তাহলে আদালত বলতে এখানে আপনার জজ সাহেবকেও বোঝাচ্ছে, ম্যাজিস্ট্রেটকেও বোঝাচ্ছে, আপনার সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিকেই বোঝাচ্ছে আদালত। কিন্তু সালিসি কিন্তু আদালত না। আপনারা সালিসে বসলেন সে গ্রাম্যভাবে সেটা কখনোই আদালত হবে না। সেকেন্ডলি বলা আছে তথ্য, ঘটনা বা বিষয়। তাহলে এই যে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতেছেন। আমি যে আপনাদেরকে বলতেছি আপনারা শুনতেছেন। এটা কি? এটা একটা ঘটনা। এটা একটা বিষয়। অর্থাৎ আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, হুম?
হয়েছে? এটা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কল দিন। তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, হ্যাঁ? সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু বোধগম্য বা যা কিছু আমরা বুঝি সবকিছুকেই কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুধাবন করা হয়, সবকিছুই কি? হ্যাঁ, সবকিছুই হলো তথ্য, ঘটনা বা বিষয়। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতেছেন। এইটা একটা ঘটনা। তারপরে প্রাসঙ্গিক বিষয়। একটি বিষয়ের সাথে অন্যটি প্রাসঙ্গিক হবে যদি একটির সাথে অন্যটি বর্ণিত বিভিন্ন উপায়ে মধ্যে যেকোনো উপায়ে সম্পর্কিত হয়। অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক বিষয়টা কি? ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে। একেবারেই ট্রু সেন্সে। একটা হত্যাকাণ্ড হয়েছে রহিম করিমকে কি করেছে? রহিম করিমকে গুলি করে মেরে ফেলেছে। রহিম কি করেছে? রহিম গুলি করেছে কাকে? করিমকে। করিম মারা গেছে। তাহলে এই যে মারা গেছে, হ্যাঁ? এটা কি? রহিম করিমকে মারছে কিনা? এটা হলো কি আপনার যেটাকে বলি আমরা বিচার্য বিষয়। যে রহিম করিমকে মেরেছে কিনা? এটা কি হবে? এটা হবে বিচার্য বিষয়। আর আপনার হচ্ছে প্রাসঙ্গিক বিষয় কি হবে ধরেন? ধরেন রহিম যখন করিমকে গুলি করে তখন আমরা ওইখানে কি ছিলাম? ওই ঘটনাস্থলে আমরা দণ্ডায়মান ছিলাম। আমরা দেখেছি রহিম করিমকে কি করেছে? গুলি করেছে। তাহলে ওই ঘটনার সাথে যে বিষয়টা আছে এটা কি? এটা হলো প্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক যে বিষয়টা আছে সেটা হলো আমি যদি এক কথায় বলি বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত সবই কি? সবই হলো প্রাসঙ্গিক। আগে আমরা বিচার্য বিষয় পড়ি, দেন হচ্ছে আপনারা প্রাসঙ্গিক বিষয় বুঝতে পারবেন। তাহলে আপনার বিচার্য বিষয় কি? বিচার্য বিষয় হলো ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপর পক্ষ অস্বীকার করে তাকেই বলা হয় কি বিচার্য বিষয়। বিচার্য বিষয় মানে হলো কি দেখেন এই যে এখানে আছে যে মামলার বিবাদের বিষয়, মামলার সিদ্ধান্তের বিষয়। তাহলে মামলার বিবাদের বিষয়, মামলার সিদ্ধান্তের বিষয়কে বলা হয় বিচার্য বিষয়। একেবারেই ট্রু সেন্সে আমরা যদি গল্পে চলে যাই, বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয় কিভাবে আসে? তাহলে রহিম ধরেন করিমকে খুন করেছে, কোথায় খুন করেছে? কালভার্টের উপর। গুলি করে। কিভাবে খুন করেছে? গুলি করে খুন করেছে। তাহলে এই যে রহিম আচ্ছা, একটা মিনিট সবাই একটু যুক্ত থাকবেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ফোন দিয়েছিলাম ওই আপনার কালকে যেহেতু আমরা এটা ফাইনাল করিনি, আমি সকালে আপনাকে পাঠাইলে আপনি একটু দেখবেন। আর ওই আপনার ওসি সাহেবের সাথে কথা হয়েছে। উনি বলতেছে উনি দেখার পরেই ফাইল করার জন্য। তাহলে আমরা কালকের পরের দিন করি। আপনি কালকে আইসেন না। কালকে আমি সকালে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো এবং ওসি সাহেবকে পাঠাবো। ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ওকে। তাহলে রহিম যে এই যে করিমকে কি করলো? গুলি করলো। গুলি করে কি করলো? হত্যা করলো। তাহলে এইখানে বিচার্য বিষয় কি হবে? বিচার্য বিষয় হলো রহিম করিমকে গুলি করেছে কিনা, রহিম করিমকে খুন করেছে কিনা, এটা কি? এটা হলো বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় মানে কি? বিচার্য বিষয় হলো মামলার বিবাদের বিষয়, মামলার সিদ্ধান্তের বিষয়। তাহলে মামলার বিবাদের বিষয়ে, মামলার সিদ্ধান্তের বিষয়কে বলা হয় কি? বিচার্য বিষয়। এখন যদি আমরা প্রাসঙ্গিক বিষয়টা দেখি, প্রাসঙ্গিক বিষয়টা হলো বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত। এখন রহিম যখন করিমকে গুলি করে তখন আমরা দণ্ডায়মান ছিলাম। আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি যে রহিম করিমকে কি করেছে? গুলি করেছে। তাহলে এই যে গুলি করেছে এটা কি বিষয়? হ্যাঁ, রহিম করিমকে গুলি করেছে কিনা এটা হলো বিচার্য বিষয়। হ্যাঁ, ঠিক তখন ওইখানে আমরা যে দণ্ডায়মান ছিলাম, তাহলে আমরা দণ্ডায়মান থেকে আমরা সেটা কি করেছি? আমরা সেটা দেখেছি। তাহলে আমাদের যে বক্তব্যটা, এটা কি? আমাদের যে বক্তব্যটা সেটা হলো কি বিষয়? সেটা হলো প্রাসঙ্গিক বিষয়। এখন আমাদের মধ্যে থেকে ধরেন হচ্ছে ইয়াসিন ভাই কি করলো? ইয়াসিন ভাই আপনার হচ্ছে 999 এ ফোন করলো। ফোন করার পর পুলিশ আসলো। পুলিশ আইসা সেই করিম সাহেবের যে লাশ আছে সেই লাশের কি করলো? সুরতহাল রিপোর্ট তৈরি করলো। কি কারণে মারা গেল? পুলিশ এসে যদি কোনো ব্যক্তি আপনার হচ্ছে অস্বাভাবিকভাবে মারা যায়, সেটা খুন হতে পারে বা অন্য যেকোনোভাবেই হোক অ্যাক্সিডেন্ট হতে পারে।
অস্বাভাবিকভাবে যদি মারা যায় তাহলে সেখানে কি আসবে? সেখানে পুলিশ আসবে। পুলিশ এসে কি করবে? মৃত্যুর কারণ অনুসন্ধান করবে। মৃত্যুর কারণ অনুসন্ধান করে একটা রিপোর্ট তৈরি করবে। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি সুরতহাল রিপোর্ট। তাহলে পুলিশ আসলো, পুলিশ এসে কি করলো? সুরতহাল রিপোর্ট তৈরি করলো। এই যে সুরতহাল রিপোর্ট, এটা কি বিষয়? এটা হলো প্রাসঙ্গিক বিষয়। তারপরে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর আ পুলিশ বলল যে, "এটা লাশ কি করেন? লাশ পোস্টমর্টম এর ব্যবস্থা করেন।" তারপরে লাশ কোথায় পাঠানো হলো? সদর হসপিটালের মর্গে পাঠানো হলো। মর্গে লাশের কি করা হলো? পোস্টমর্টম করা হলো। তাহলে এই যে পোস্টমর্টম রিপোর্ট বা ময়নাতদন্তের রিপোর্ট, এটা কি? এটা হলো প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ একটা বিচার্য বিষয়কে প্রমাণ করতে অর্থাৎ বিচার্য বিষয়ের সাথে বাকি যা কিছু আছে, যেটা বিচার্য বিষয়কে সহযোগিতা করে। তাহলে বিচার্য বিষয়কে যেই বিষয়গুলো সহযোগিতা করে, যেটাকে অ্যাসিস্ট করে, সেটাই হলো কি? আপনার প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ আমরা যদি ৫ ধারায় চলে যাই, ৫ ধারায় একটা কথা বলা আছে যে, কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যায়? সাক্ষ্য দেয়া যায় বিচার্য বিষয় সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। তাহলে বিচার্য বিষয় হলো মামলার বিবাদের বিষয় এবং বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত, যে পোস্টমর্টম রিপোর্ট, সুরতহাল রিপোর্ট এবং আমরা যে দাঁড়ায় থেকে দেখলাম আমাদের বক্তব্য, সবই কি হবে? সবই হবে প্রাসঙ্গিক বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশে আমরা পড়েছি। ১৪ আদেশে পড়েছি যে বিচার্য বিষয় সম্পর্কিত বিধান। সেখানে বলা আছে ১৪ আদেশের ১ বিধিতে বলা আছে, ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে। যেমন আপনারা একটা দেওয়ানি মামলা করলেন আপনাদের মোয়াক্কেল রহিম সাহেবের পক্ষে। এখন রহিম সাহেব দাবি করতেছে যে ২০ শতাংশ জমি হলো রহিম সাহেবের। আবার করিম সাহেব তার দাবি করতেছে যে না রহিম সাহেবের না, সে ১০ শতাংশ জমি হলো বিবাদী করিম সাহেবের। তাহলে ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে, অপর পক্ষ অস্বীকার করে, তখনই কি হয়? তখনই হচ্ছে বিচার্য বিষয়ের সৃষ্টি হয়। তাহলে দেওয়ানি মামলায় বিচার্য বিষয়ে মামলার আর্জি এবং হচ্ছে জবাবের মাধ্যমে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা হচ্ছে কমপ্লেইন যে আর্জি বলি আমরা, চার্জশিট এগুলো থেকে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। ওকে, তারপর হচ্ছে দলিল। দলিল কাকে বলে? ৩ ধারাই আছে দলিল। দলিল বলতে কি বোঝায়? এই পৃথিবীতে যা কিছু মুদ্রিত, যা কিছু চিত্রিত, যা কিছু অঙ্কিত, সবকিছুকেই কি বলা হয়? সবকিছুকেই বলা হয় দলিল। তাহলে আমি যে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়েছি, এগুলো কি? এগুলোও কিন্তু একটা দলিল। এগুলো কি আছে? কি আকারে আছে? এগুলো মুদ্রিত, চিত্রিত, অঙ্কিত আছে। এই কারণে এগুলো কি? এগুলো সবই দলিল। তাহলে পৃথিবীতে যা কিছু মুদ্রিত, চিত্রিত, অঙ্কিত সবই দলিল। দলিল কত প্রকার? সাধারণত দলিল হলো ২ প্রকার। একটা হলো সরকারি দলিল, আরেকটা হলো বেসরকারি দলিল। তাহলে সরকারি দলিল কি? বেসরকারি দলিল কি? আপনি কি করেছেন? আপনি হচ্ছে সদর হসপিটালে ডক্টর দেখিয়েছেন। তাহলে সদর হসপিটালের বহির্বিভাগের যে টিকেট সেটা কি ধরনের দলিল? সেটা হলো সরকারি দলিল। আপনাকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেই ভ্যাকসিন প্রদানের যে সনদ, এটা কি দলিল? এটা হলো সরকারি দলিল। মামলার যে আর্জির কপি সেটা কি দলিল? যদি কোর্টে জমা দেওয়া হয় তখন সরকারি দলিল। মামলার রায় ডিক্রির যে সার্টিফাইড কপি এগুলো কি ধরনের দলিল? এগুলো হচ্ছে সরকারি দলিলের সার্টিফাইড কপি। আর বেসরকারি দলিল কি? বেসরকারি দলিল হলো ধরেন একটা আপনি জমি কিনেছেন। এখন আপনি যে জমি কিনেছেন, সেই জমি আপনি ক্রয়ের পর, আপনি জমি ক্রয় করেছেন। সেই জমি ক্রয়ের পর সেই দলিলের যে আ আ সার্টিফাইড কপি আছে, সেই সার্টিফাইড কপিগুলো আপনার কাছে আছে। তাহলে সেই সার্টিফাইড কপি কি ধরনের দলিল? সেগুলো হলো বেসরকারি দলিল। ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড ২০২২ সালে যুক্ত হয়েছে। এগুলোকেও প্রাসঙ্গিক করা হয়েছে। ডিজিটাল রেকর্ড মানে কি? এই যে আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এখানে দেখেন লেখা আছে ওবিএস রেকর্ডিং। যে রেকর্ডিং লেখা আছে, স্টপ রেকর্ডিং, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা। ইচ্ছা করলে আমি আমার ক্যামেরাটাও অন করে রাখতে পারি। তাহলে এই যে আ আ রেকর্ডিং এগুলো ডিজিটাল রেকর্ড বলে কি হবে? গণ্য হবে। তার মানে ডিজিটাল রেকর্ড বলতে ইলেকট্রনিক রেকর্ড বলতে আপনার হচ্ছে কম্পিউটার বলেন বা সিসিটিভি ক্যামেরা বলেন, আপনার হচ্ছে ড্রোন বলেন বা সেল ফোন বলেন বা সফটওয়্যার বলেন, অন্য কোনো যেকোনো যত ধরনের ডিভাইস আছে সেই ডিভাইস দিয়ে যদি আপনি কোনো রেকর্ড করেন, সেই রেকর্ডটাকে বলা হয় কি? ডিজিটাল রেকর্ড। ২০২২ সালে সংশোধনীতে সেই ডিজিটাল রেকর্ডকে সাক্ষ্য হিসেবে কি করা হয়েছে? সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। এখন দেখবেন যে জজ সাহেব
হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা দেখেন। একবার হচ্ছে ওপেন এজলাসে আশেপাশে যে কি ঘটনা ঘটেছে আগে সিসিটিভি ক্যামেরাতে কি উঠেছে সেটা আগে দেখে নিই। যে ব্যক্তিকে যে মামলায় আসামি করা হয়েছে সেই সিসিটিভি ক্যামেরার যে ভিডিও আছে, সে ভিডিওতে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল কিনা এটা একটু চেক করে নিই। যদি না থাকে তাহলে কিন্তু জামিন পেয়ে যায়। খালাসও পায় বাংলা থেকে। তাহলে এই ডিজিটাল রেকর্ডকে নতুন করে কি করা হয়েছে? সংজ্ঞায়িত করা হয়েছে ৩ ধারায় এবং আমাদের এই সাক্ষ্য আইনের ২০২২ সালের সর্বশেষ সংশোধনী অনুযায়ী কি করা হয়েছে? প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য কত প্রকার? সাক্ষ্য আইনের ৩ ধারার মধ্যে সাক্ষ্য হলো ৩ প্রকার। কি, কি? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড এবং শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কাকে বলে? আ সাক্ষী আদালতে যে বিবরণ দেয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য যেই সকল দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে তাকে বলা হয় দালিলিক সাক্ষ্য। তারপরে ৩ ধারায় হচ্ছে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য এগুলো নতুন করে যুক্ত হয়েছে। ধরেন আমরা যদি গল্প আকারেই বলি আমার অফিসের পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন। অনেক সময় রেলে কাটা পড়ে অনেক মানুষ মারা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমটাই হয়ে থাকে দেখবেন যে প্রতিদিনই মিডিয়াতে আসছে যে কেউ না কেউ রেলে কাটা পড়ে মারা গেছে। অনেক সময় এরকম হয় যে অনেক দূর থেকে এসেছে, বাংলাদেশের এক সীমান্ত থেকে এসেছে এখানে সে লেবারের কাজ করে। কেউই থাকে না তার ফ্যামিলি। সে একটা দলের সাথে এসেছে কিন্তু আ সে ভাল লাগতেছে না। তখন ধরেন সে স্টেশনের কাছে গিয়েছে যে একটু একটা চায়ের দোকানে বসে, হ্যাঁ? সে চা বিড়ি খাবে। এরকম হয় অনেক সময়। তার ফ্যামিলি মেম্বার এখানে কেউ নেই, পরিচিতও কেউ নেই। কিন্তু এখানে সে ছোটখাটো কোনো কাজ করে বা চাকরি করে। এখন হঠাৎ করেই সে রেলে কাটা পড়ে মারা গেছে। কারণ মারা যাওয়ার পর অনেক মানুষ কারণ সে তো এই জেলারই না, অনেক দূরের একবারে ধরেন লাস্ট বর্ডারের। অনেক খোঁজাখুঁজি করল। অবশেষে তার কোনো সন্ধান পাওয়া গেল না। সে কে? হ্যাঁ, পরিচয় পাওয়া গেল না। তো অবশেষে তার লাশটা তো দাফন করতে হবে। ক্ষেত্রে ধরেন হচ্ছে তার লাশটা কি করা হলো? দাফন করা হলো। এখন এই লাশটা কার? এটা কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। কারণ শনাক্ত করা যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে তার কি করে রাখা হয়? তার কিন্তু ডিএনএ রেখে দেওয়া হয়। তাহলে সেই ডিএনএ থেকে কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে সে ব্যক্তি আসলে কে সেটা কিন্তু শনাক্ত করা যায়। আপনারা জানেন যে জুলাই আন্দোলনে অনেক মানুষ মারা গিয়েছে। সেখানে অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি। যে লাশগুলো এখনো মর্গে আছে বা বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে তাদের কিন্তু ডিএনএ রেখে দেওয়া হয়েছে যে সেই লাশটা আসলে কার। সেখান থেকে যেহেতু শনাক্ত করা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে কিন্তু সেই ডিএনএ মিলিয়ে এগুলো কিন্তু কি করা যাবে? শনাক্ত করা যাবে। যাই হোক এই বিষয়গুলোকে ২০২২ সালের সংশোধনীতে নতুন করে প্রাসঙ্গিক করা হয়েছে। সেকশন 3 কিন্তু আমাদেরকে প্রাসঙ্গিক সে বিষয় বলেনি। আমাদেরকে সেকশন 3 বলেছে এই বিষয়গুলো কাকে বলে। তাহলে ফরেনসিক সাক্ষ্য বলতে কাকে বোঝায়? রক্ত পরীক্ষার রিপোর্ট। আ আ সিমেন্স বা বীর্য পরীক্ষার রিপোর্ট, চুলের রিপোর্ট, শরীরের সমস্ত উপাদান সেটা ডিএনএ, আরএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, এই যে রিপোর্ট গুলো আছে এগুলো কি করা হয়েছে? এগুলো নতুন করে যুক্ত করা হয়েছে এই ৩ ধারার ব্যাখ্যাতে। তাহলে ফরেনসিক রিপোর্ট বস্তুগত যেই সাক্ষ্যগুলো আছে এগুলো আপনার কি? এগুলো হচ্ছে প্রাসঙ্গিক আমাদের সাক্ষ্য আইন অনুযায়ী। আগে ছিল না। প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। সাক্ষ্য আইন একেবারেই সহজ। ভাই আপনার নিজের বিষয়ই বলা আছে। একটু যদি আমরা যারা প্র্যাকটিস করি, আশেপাশের বিষয়গুলোর দিকে তাকাই দেখবেন যে সাক্ষ্য আইন আমাদের চোখের সামনে ভাসতেছে। প্রুফড আমরা বলেছি যে সাক্ষ্য আইন মানে কি? যেই বিষয় দ্বারা কোনো ঘটনা প্রমাণ বা অপ্রমাণ করা যায়। যেমন আপনি একটা চুরির মামলা করেছেন, আ আ একজনকে আসামি করে। যাকে আসামি করে আপনি চুরির মামলাটা করেছেন। সেই বিষয়টা, সেই দাবিটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু আপনাকেই প্রমাণ করা লাগবে। আপনাকে অবশ্যই কি করা লাগবে? অবশ্যই প্রমাণ করা লাগবে। অভিযোগ দিলেই হবে না। তাহলে প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত ডেফিনিশন দেয়া আছে হচ্ছে ৩ ধারায়। ১ম এই হলো প্রুফ বা প্রমাণিত। তাহলে কোনো বিষয় তখনই প্রমাণিত বলে গণ্য হবে যখন আদালত সে বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করবেন এবং একজন বিচক্ষণ ব্যক্তিও কি করবেন? ওই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করবেন। আর ডিসপ্রুভ বা মিথ্যা প্রমাণিত হলো কি? যে যখন কোনো বিষয় আ একজন আদালত বিশ্বাস করবেন না এবং একজন বিচক্ষণ ব্যক্তিও বিশ্বাস করবেন না। তখন সেই বিষয়টা কি হবে? ডিসপ্রুভ বা মিথ্যা প্রমাণিত। আর নট প্রুভ কি? নট প্রুভ হলো যখন কোনো বিষয় প্রমাণিতও না, মিথ্যা প্রমাণিতও না। অর্থাৎ যখন কোনো বিষয় প্রুভড ও না, ডিসপ্রুভড ও না। তখন সেটা কি বলে গণ্য হবে? তখন সেটা অপ্রমাণিত বলে গণ্য হবে।
4 দ্বারা আছে মে প্রিজম, শেল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। মে প্রিজম, শেল প্রিজম, কনক্লুসিভ প্রুফ এখানে হলো অনুমানের ধারা। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে অনুমান কত প্রকার? অনুমান হলো ৩ প্রকার। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা যুক্ত হয়েছেন আ মনোযোগ সহকারে আশা করি শুনবেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে সাক্ষ্য আইন অনুযায়ী অনুমান কত প্রকার? তাহলে সাক্ষ্য আইন অনুযায়ী অনুমান হলো ৩ প্রকার। কি, কি? মে প্রিজুম, শ্যাল প্রিজুম এবং হচ্ছে কি? কনক্লুসিভ প্রুফ। মে প্রিজুম কাকে বলে? শ্যাল প্রিজুম কাকে বলে? কনক্লুসিভ প্রুফ কাকে বলে? এগুলো আমাদের লিখিত পরীক্ষার বিষয়। তারপরও আমরা একটু পড়ি। যে অনুমান কাকে বলে? যে আদালত যদি কোনো বিষয়কে পরীক্ষা ব্যতীতই সত্য বলে ধরে নেয়, সেই বিষয়টাকে বলা হয় কি? অনুমান। তাহলে মে মানে হলো কি? আদালত সেই ঘটনা অনুমান করতে পারে যতক্ষণ না পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় ওই বিষয়টা কি? সত্য। তাহলে মে প্রিজুম মানে কি? যে আপনার আদালত কোনো একটা বিষয় অনুমান করতে পারে যে সেটা সত্য যতক্ষণ না সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আর শেল প্রিজুম কি? শেল প্রিজুম হলো একটা বিষয় সত্য সেই বিষয়টা আদালত কি করবেন? আদালত অবশ্যই অনুমান করবেন যতক্ষণ না সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আর কনক্লুসিভ প্রুফ মানে হলো কি? কনক্লুসিভ প্রুফ মানে হলো চূড়ান্ত প্রমাণ। যেক্ষেত্রে আদালত একটা বিষয় চূড়ান্তভাবে কি করবেন? চূড়ান্তভাবে অনুমান করবেন ওই বিষয়ে আদালত কি করতে দিবেন না। ওই বিষয়ে আদালত সাক্ষ্য পর্যন্ত দিতে দিবেন না। ওই বিষয়টা হলো কি? কনক্লুসিভ প্রুফ। তাহলে মে প্রিজুমের আমাদের কিছু সেকশন আছে। শেল প্রিজুমেরও কিছু সেকশন আছে। কনক্লুসিভ প্রুফেরও কিছু সেকশন আছে। এগুলো আমি আপনাদের ৪ ধারার সাথে একসাথে করে দিয়েছি। এটা আপনাদের লিখিত পরীক্ষায় আসে যে টিকা লিখুন অনুমান। তাহলে বা হচ্ছে প্রিজাম্পশন। তাহলে টিকা যদি লিখুন অনুমান, তাহলে সেক্ষেত্রে আমাদের ৪ ধারা এইখানে যেভাবে আছে এভাবেই কিন্তু লিখে দিয়ে আসলে টিকায় সর্বোচ্চ ৩ মার্ক বা ৫ মার্ক থাকবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মে প্রিজমের যে সেকশন গুলো আছে ৮৭, ৮৬, ৮৮, ৮৮ র ক, ৮৯ র ক, ৯০, ৯০ র ক, ১১৪ এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শেল প্রিজমেরও কিছু ধারা আছে। সেগুলো আমরা ইনশাআল্লাহ ভিতরে গিয়ে বিস্তারিত আলোচনা করব। কনক্লুসিভ প্রুফেরও ২ টা ধারা আছে ৪১, ১১২ এগুলো আমরা বিস্তারিত ভিতরে গিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ৪ ধারা থেকে আমাদের বেসিক যে আলোচনাটা সেটা হলো সাক্ষ্য আইন অনুযায়ী অনুমান কত প্রকার? অনুমান হলো ৩ প্রকার। মে প্রিজম, শেল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। ভিতরের যে বিষয়গুলো থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হবে ওগুলো আমরা হচ্ছে পরবর্তীতে ওই সেকশন গুলো পড়ার সময় আমরা বিস্তারিত আলোচনা করে দিব। সেকশন 5 আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য হিউজ ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে হুবহু তুলে দিয়েছে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলিভেন্ট ফ্যাক্ট। এটাই তুলে দিয়েছে যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলিভেন্ট ফ্যাক্ট। সাক্ষ্য কোন বিষয়ে দেয়া যেতে পারে? সাক্ষ্য দেয়া যেতে পারে বিচার্য বিষয় সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। এই উপরের ২ টা বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কি করা যাবে না? অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে না। তাহলে সাক্ষ্য দেয়া যাবে কয়টি বিষয় সম্পর্কে? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। সাক্ষ্য কয়টি বিষয়ে দেয়া যাবে? সাক্ষ্য দেয়া যাবে ২ টি বিষয়ে। কি, কি? বিচার্য বিষয় সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। এই ২ টা বিষয় ব্যতীত আর অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে না। তাহলে ৫ ধারাকে আমরা কি বলতে পারি? ৫ ধারাকে বলতে পারি সাক্ষ্য আইনের কি সেকশন? অর্থাৎ মূল সেকশন। আচ্ছা রেজ গেজটা একটা জিনিস আছে যে যখন একটি ঘটনা অন্য একটি ঘটনার সাথে জড়িত তাকে বলা হয় কি রেজ গেস্ট। আর নন রেজ গেজটা হলো যখন একটি ঘটনা দূরবর্তী অন্য কোনো ঘটনার সাথে জড়িত তাকে বলা হয় নন রেজ গেস্টা। আচ্ছা যাই হোক এই রেজ গেজটার বিষয়ে আপনার হচ্ছে ৬, ৭, ৮, ৯ এবং ১৪ তে আলোচনা করা আছে। ৬ ধারা পড়লে আপনার রেজ গেজটার যে বিষয়টা আছে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যেই সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। এখানে আপনাদের সেই উদাহরণটা দেয়া নেই। দেয়া আছে উদাহরণটা অন্যান্য উদাহরণ দেয়া আছে। ফৌজদারি কার্যবিধির ২৩৫ এর ১ এ উদাহরণটা দেয়া আছে। ২৩৫ ধারায় একটা উদাহরণ দেয়া আছে আপনারা দেখবেন খুব সম্ভবত। আ যে একজন লোক তার ইচ্ছে হলো কনস্টেবলের কাছ থেকে তার ভাইকে অর্থাৎ আসামিকে ছিনিয়ে নেয়া। এখন সে কি করেছে? সে আসামিকে ছিনিয়ে নিতে গেছে কনস্টেবল বাধা দিছে। বাধা দেওয়ার পর কনস্টেবলের কি করছে? লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে। তাহলে কাজটা কয়টা ট্রান্সেকশন এ হলো? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বাইকে ছিনিয়ে নেয়া। এখন সে বাইকে ছিনিয়ে নিতে গিয়ে কি করেছে? কনস্টেবলের মাথা ফাটাইছে। তাহলে ঘটনা কয়টা? ঘটনা কিন্তু একটা। হুম?
মূল ঘটনা কিন্তু একটা। সেই ঘটনা ঘটাইতে গিয়ে আরো ঘটনা ঘটছে। আমাদের সেকশন 6 এ বলা আছে যেই সমস্ত ঘটনা একই কাজের অংশ। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হলো আপনার পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়া। কিন্তু সেটা করতে গিয়ে আবার কি করেছে? সেটা করতে গিয়ে হলো আবার আপনার হচ্ছে পুলিশের গায়ে আঘাত করে। তাহলে সেটাও কি? সেটাও প্রাসঙ্গিক। আমাদের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধি ২৩৫ ধারায় কিভাবে চার্জ গঠন হবে, কিভাবে বিচার হবে সেই বিষয়ে বলা আছে। যাই হোক, সেকশন 6 এ যে বিষয়টা বলা আছে সেটা হলো যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। এমসিকিউ পরীক্ষায় আসবে রিলেভেন্সি অফ ফ্যাক্ট ফর্মিং পার্ট অফ সেম ট্রান্সেকশন। তাহলে সেম ট্রান্সেকশন এ যতগুলো ঘটনা ঘটবে সেগুলো প্রাসঙ্গিক। আমরা যদি রহিম এবং করিমের গল্পটাই ফিরে যাই, সেই গল্পটা কিন্তু আপনাদের সেকশন 6 এ আছে। তাহলে রহিম এবং করিমের গল্প। রহিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই কালভার্টে যখন সে গেল তখন করিম তার কি করলো? হ্যাঁ, করিম তার মাথায় গুলি করলো। এখানে কে গুলি করলো? করিম রহিমের মাথায় গুলি করলো। রহিম মারা গেল। এখন করিম যখন রহিমের মাথায় গুলি করে সেখানে আমরা দাঁড়ায় ছিলাম, দণ্ডায়মান ছিলাম ২০-২৫ জন। আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি যে করিম রহিমকে গুলি করছে, রহিম মারা গেছে। তাহলে এই যে আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি সেটা কি অন্য একটা ঘটনার অংশ নাকি ওই ঘটনারই অংশ? ওই ঘটনারই অংশ। তাহলে মূল ঘটনা কি? মূল ঘটনা হলো করিম রহিমকে গুলি করেছে। তারপরে পার্শ্ববর্তী ঘটনা কি? ওই ঘটনার সাথে আরো প্রাসঙ্গিক ঘটনা কি? প্রাসঙ্গিক ঘটনা হলো যে আমরা সেটা দাঁড়িয়ে থেকে কি করেছি? আমরা সেটা দাঁড়িয়ে থেকে দেখেছি। দেন আপনাদের মধ্যে থেকে একজন পুলিশকে কল করলেন। পুলিশ আসলো। পুলিশ এসে সুরতহাল রিপোর্ট তৈরি করল। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর পুলিশ হচ্ছে কি করলো? লাশ পোস্টমর্টম এ পাঠালো। পোস্টমর্টম হলো, পোস্টমর্টম হওয়ার পর সেই লাশ আবার পরিবারকে হস্তান্তর করা হলো। হ্যাঁ, পরিবার এনে সেই লাশের কি করলো আপনার এলাকায় মসজিদে বিশাল অ্যানাউন্স হলো এবং হচ্ছে তার জানাজা হলো। জানাজায় অনেক মানুষ হলো। তাহলে কাজ কয়টা ছিল? মূলত আমাদের এখানে কাজ ছিল কিন্তু একটা। ঘটনা কয়টি ছিল? ঘটনা ছিল একটা। তাহলে ঘটনা একটা কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। সেই অনেকগুলো কাজ এই সবই কি হবে? সবই প্রাসঙ্গিক। সবই সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। একেবারেই ট্রু সেন্স এ আজকের ক্লাস থেকে যদি এতটুকু নোটিস নিয়ে যেতে পারি, প্রাসঙ্গিক কি, অপ্রাসঙ্গিক কি? এক কথায় প্রাসঙ্গিক হলো যেটা আদালতে সাক্ষ্য হিসেবে কি হবে? গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক কি? যেটা আদালতে কি হবে না? যেটা আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। তাহলে যেই বিষয়টা আদালতে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে সেটাকে বলা হয় প্রাসঙ্গিক। আর যেই বিষয়টা আদালতে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অপ্রাসঙ্গিক। দেখেন আমাদের 32 ডিএলআর ২২৭ এ একটা কথা বলা আছে যে খুন এবং ডাকাতি একসাথে হওয়ার পর আসামি যদি ডাকাতির মাল বের করে দেয়। ধরেন রহিম একজন চোর। আমরা বলি কি সে একজন গরু চোর। সে অভ্যাসগতভাবে গরু চুরি করে। তাহলে ধরেন হচ্ছে কালুর বাড়িতে গরু চুরি হইল। এখন কালুর গরু আপনার হচ্ছে রহিমের গোয়াল ঘরে পাওয়া গেল। তাহলে এই যে কালুর গরু রহিমের গোয়াল ঘরে পাওয়া গেল। তার মানে এখান থেকে আমরা ধরেই নিতে পারি সেই কি করেছে? আপনার চুরি করেছে। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে খুন এবং ডাকাতি একসাথে হওয়ার পর আসামি কি করলো? আসামি ডাকাতির মালামাল বের করে দিল। যে রঘু ডাকাত তার সাথে ২০-২৫ জন কি করলো? আপনার হচ্ছে ডাকাতি করলো। এবং সেই ডাকাতির মালামাল ধরেন হচ্ছে রহিমের বাসায় পাওয়া গেল। তাহলে রহিম ও এখানে কি? রহিমও যে এখানে খুনের সাথে জড়িত এটা কি? এটা প্রাসঙ্গিক। কারণ কি? কারণ হলো সেটা তো সেই ঘটনারই অংশ। এই যে আপনার হচ্ছে ডাকাতির যে মালামাল সেটা কি? সেটা ওই মূল ঘটনারই কি? অংশ। হ্যালো, ওয়েলকাম ফ্রম বিমল অফিসে। জি, আপনি কোন কথা বলছেন? হ্যাঁ, লাইভে আমরা যদি উদাহরণে চলে যাই, দেখেন যে আপনাদের আরেকটি উদাহরণটা আছে। যে খকে প্রহার করে হত্যা করার অপরাধে দণ্ডিত হয়েছে। প্রহারের সময় অবৈধ পূর্বে
আ ক, খ ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা। তাহলে যখন ক, খকে হত্যা করে করিম রহিমকে গুলি করে, তখন আমরা ওইখানে কি ছিলাম? ওখানে আমরা হচ্ছে দণ্ডায়মান ছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যে দণ্ডায়মান ছিলাম, সেই বিষয়টা আমরা যে ঘটনাটা দেখেছি, এক্ষেত্রে আমাদের বক্তব্য কি হবে? আমাদের বক্তব্যটা প্রাসঙ্গিক হবে। কারণ কি? কারণ ওইটা তো ওই ঘটনারই অংশ। ৭ ধারায় বলা আছে যে এই সমস্ত ঘটনা বিচার্য ঘটনার কারণ। কি কারণে একটা ঘটনা ঘটেছে? উপলক্ষ্যটা কি? ফলাফল কি? সেগুলো প্রাসঙ্গিক। তাহলে একটা ঘটনা কি কারণে ঘটেছে? ধরেন আমাদের মধ্যে থেকে রহিম সাহেবের অনেক টাকা পয়সা আছে। আলহামদুলিল্লাহ। এখন আ ধরেন হচ্ছে উম উইন্টার সিজন চলে। আপনারা জানেন যে উইন্টারে আমাদের বাণিজ্য মেলা হয়। ৩০০ ফিটে ওইদিকে পূর্বাঞ্চলে। এখন বাণিজ্য মেলা হচ্ছে। রহিম সাহেব আমাদেরকে দেখালো যে তার কাছে ৳১,০০০ র ২ টা বান্ডেল আছে। সে কোথায় যাবে? সে বাণিজ্য মেলায় যাবে। ভালো কথা সে মেলায় যাবে। আমাদেরকে ৳১,০০,০০০ র ২ টা বান্ডেল দেখালো। আমরা হচ্ছে দেখলাম যে রহিম সাহেবের কাছে ৳২,০০,০০০ আছে। এখন সে যখন বাণিজ্য মেলায় যায় ৩০০ ফিটের কাছাকাছি যাওয়ার পর তাকে কি করল? ৩ জন ৪ জন লোক ঘিরে ফেলল। ঘিরে ফেলে তার টাকা পয়সা নিয়ে গেল। তাহলে কি কারণে রহিমের উপর এরকম দস্যুতার ঘটনা ঘটলো? কি কারণে এরকম ছিনতাইয়ের ঘটনা ঘটলো? কারণটা কি? এই ৭ ধারায় বলা আছে সেই কারণটা কি হবে? কারণটা প্রাসঙ্গিক হবে। কারণটা সাক্ষ্য হিসেবে কি হবে? কারণটা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এখানে ৭ ধারায় হচ্ছে কারণের মধ্যে দাগ দিবেন। আর ৬ ধারায় দাগ দিবেন হচ্ছে কি? একই কাজের অংশ। সেম ট্রান্সেকশন। ইংলিশে দাগ দেন সেম ট্রান্সেকশন। আর ৭ এ দাগ দিবেন হচ্ছে অকেশন কজ। অকেশন কজ। কি কারণে ঘটনা ঘটেছে? ইফেক্ট অফ প্রেসিডিউশন। তাহলে আপনার এখানে দেখেন একটা উদাহরণ দেয়া হয়েছে যে প্রশ্ন হলো ক, খ এর উপর দস্যুতা করেছে কিনা? ক, খ এর উপর দস্যুতা করেছে কিনা? খ, দস্যুতার অব্যবহিত পূর্বে টাকা সঙ্গে করে নিয়ে মেলায় গিয়েছিল এবং সেই টাকা অন্যান্য ব্যক্তিদের অর্থাৎ আমাদেরকে দেখাইছিল। আমরা মনে, মনে আমরা হচ্ছে মনে, মনে হাসি। রহিম আজকে ঘটনা ঘটিয়ে দিব। যাও না তুমি মেলায়। এখন সে মেলায় যাওয়ার রাস্তায় কি হলো? তার সাথে দস্যুতা বা ছিনতাই হলো। টাকা পয়সা নিয়ে যাওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আপনার আ কি কারণে ঘটনা ঘটেছে? এই রহিমের উপর কি কারণে ছিনতাই হয়েছে সেটা কি? সেটা প্রাসঙ্গিক। কত ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? ৭ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। আবারও বলতেছি প্রাসঙ্গিক মানে হলো যে বিষয়টা সাক্ষ্য হিসেবে কি হবে? আদালতে গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক মানে হলো হুম, যে বিষয়টা সাক্ষ্য হিসাবে কি হবে না? সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। প্রাসঙ্গিক হলো যে বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক হলো যে বিষয়টা কি হবে না? যে বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তাহলে এই ক্ষেত্রে কি কারণে ঘটনা ঘটেছে? সেটা প্রাসঙ্গিক। ৮ ধারা উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ কি? উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। তাহলে উদ্দেশ্য কি? প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ কিভাবে প্রাসঙ্গিক হয়? আ আচরণ কিভাবে প্রাসঙ্গিক হয়? ৮ ধারা থেকে আপনারা হচ্ছে মোটিভ, প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট কনডাক্ট ইংলিশ সহ পড়বেন। এমসিকিউ পরীক্ষা আসছে আমাদের সময়। আমরা যখন পরীক্ষা দেই ২০২২ সালে এই ৮ ধারাটা এসেছে যে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? আমাদের কিন্তু ৬, ৭, ৮, ৯ এই সেকশন গুলো আপনার সবগুলো একই রকম মনে হয়। হ্যাঁ? আমরা এখন যারা নতুন পড়তেছেন আপনাদের সবগুলো মনে হবে একই রকম। তাহলে একই রকমের ক্ষেত্রে আপনারা হচ্ছে কি পয়েন্ট গুলো মনে রাখবেন? ৬ ধারায় হলো সেম ট্রান্সেকশন একই কাজের অংশ। ৭ ধারায় হলো কারণ, উপলক্ষ, ফলাফল। ৮ ধারায় হলো উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ। তাহলে ৮ ধারায় থেকে আচরণটা দাগ দিয়ে রাখতে পারেন। তাহলে আচরণ কিভাবে প্রাসঙ্গিক হয়?
আমরা যে একটু আগে যে গল্পটা বললাম, রহিম সাহেব আমাদেরকে দেখাইলো যে ওনার কাছে কি আছে? ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকার ২ টা বান্ডেল আছে। আমাদেরকে দেখাইলো যে উনি এখন কোথায় যাবে? বাণিজ্য মেলায় যাবে সেই পূর্বাঞ্চলে। এখন পূর্বাঞ্চলে যাওয়ার পথে তার সাথে কি হলো? দস্যুতা হলো বা ছিনতাই হলো। তাহলে কি কারণে ছিনতাই হলো সেটা প্রাসঙ্গিক বলা আছে কোথায়? বলা আছে হচ্ছে ৭ ধারায়। এখন রহিম সাহেব ব্যর্থ হয়ে অবশেষে কি করলো? মামলা দায়ের করলো। ছিনতাইয়ের মামলা করলো। যেটাকে আমরা দস্যুতার মামলা বলি। এখন সেই দস্যুতার মামলায়, হুম? এই যে উনি দস্যুতার মামলা করলেন, সেই দস্যুতার মামলার তল্লাশি করতে, দস্যুতার মামলার তদন্ত করতে আপনার হচ্ছে কি আসলো? পুলিশ আসলো। এখন পুলিশ যখন আসলো আমাদের মধ্যে থেকে ধরেন হচ্ছে আমরা ৪-৫ জন বসা আছি। হ্যাঁ, তার মধ্যে থেকে হচ্ছে করিম সাহেব, করিম সাহেব কি করলেন? হ্যাঁ, করিম সাহেব হচ্ছে আপনার উঠে দৌড় দিলেন। তাহলে পুলিশ আসার পর অন্য কেউ দৌড় দিল না। কিন্তু করিম কি করলো? করিম হচ্ছে দৌড়ে পালালো। তাহলে করিম কেন দৌড়ে পালালো? করিম দৌড়ে পালানোর কারণটা কি? করিম তো এখানে দৌড়ে পালানোর কথা না। করিম কেন দৌড়ে পালালো? তাহলে এই যে করিম দৌড়ে পালালো, তার যে আচরণ, এই আচরণটা কি হবে? আচরণটা প্রাসঙ্গিক হবে। সে কেন এরকম আচরণ করলো? পুলিশ আসলো। অন্যরা তো কেউ দৌড় দিল না। করিম কেন দৌড় দিল? ৮ ধারা থেকে আমাদের বলা আছে যে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী, আচরণ প্রাসঙ্গিক। তাহলে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়ে হ্যাঁ, আপনার হচ্ছে পক্ষদ্বয়ের পূর্ববর্তী, পরবর্তী আচরণ এবং ফৌজদারি মামলায় যে ভিকটিম আছে, সে ভিকটিমের আচরণ কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে ক-কে হত্যা করার অভিযোগে ক-এর বিচার হচ্ছে। আচ্ছা, এখান থেকে যে উদাহরণটা পড়বেন, আ গ নাম্বার উদাহরণটা পড়েন তাহলে বেশি ক্লিয়ার হবে। আমার এই যে পিডিএফ দেয়া আছে, না ৮ ধারা থেকে গ নম্বর উদাহরণটা পড়েন। যে ক ক্ষয়ের উপর দস্যুতা করেছে কিনা? ক ক্ষয়ের উপর দস্যুতা করেছে কিনা? ক্ষয়ের উপর দস্যুতা হওয়ার পর, হ্যাঁ, ক এর উপস্থিতিতে গ বলেছিল যারা ক্ষয়ের উপর দস্যুতা করেছে তাদের তলবে কি আসছে? তাদের তলবে পুলিশ আসছে। যখন এই কথা বলেছে পুলিশ আসছে, এক্ষেত্রে ক কি করেছিল? ক দৌড়ে পালিয়েছিল। হ্যাঁ, তাহলে এই যে ক দৌড়ে পালিয়েছিল এগুলো কি হবে? এগুলো প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে কেন সে এরকম আচরণ করলো? পুলিশ আসার পর সে কেন দৌড়ে পালালো? এই যে তার আচরণ, সেই আচরণটা প্রাসঙ্গিক এবং আ আ পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, উদ্দেশ্য এবং প্রস্তুতিও প্রাসঙ্গিক। ৯ ধারা লাগবে না, ১০ ধারা। আমাদের কমন ইনটেনশন আপনারা নিশ্চয়ই জানেন যে কমন ইনটেনশন বা কমন অবজেক্ট কোথায় আছে? কমন ইনটেনশন বা কমন অবজেক্ট আছে আমরা পড়েছি কোথায়? কমন ইনটেনশন, কমন অবজেক্ট সম্পর্কে, কমন ডিজাইন সম্পর্কে আমরা কমন ইনটেনশন পড়েছি দণ্ডবিধির ৩৪ ধারায়। কমন অবজেক্ট পড়েছি দণ্ডবিধির ১৪৯ ধারায়। তাহলে আমাদের ১০ ধারায় কি বলা আছে? অভিন্ন অভিপ্রায় বিষয়ে ষড়যন্ত্রকারীর কথা কাজ প্রাসঙ্গিক। তাহলে একাধিক ব্যক্তি মিলে যদি কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে যে যাই করুক না কেন, মিলে ষড়যন্ত্র করলাম যে আগামীকালকে একটা আ বা সমাবেশ হবে, সেই সমাবেশে আমরা কি করব? আমরা হচ্ছে ঝামেলা করব। ধরেন বোম ফুটাবো। এখন সেই পরিকল্পনার অংশ হিসেবে একজন কি করলেন? একজন হচ্ছে ধরেন খুলনা থেকে অর্থ জোগাড় করলেন। আরেকজন কি করলেন? আরেকজন ধরেন হচ্ছে সেটার জন্য আপনার হচ্ছে বোম সরবরাহ করলেন। আরেকজন আপনার হচ্ছে সেটার তথ্য দিয়ে কি করলেন? সহযোগিতা করলেন। আরেকজন গিয়ে ঘটনাস্থলে বোম ফুটাইলেন। তাহলে এই যে আ ষড়যন্ত্রের অংশ, সবই কিন্তু ষড়যন্ত্রের অংশ। এই সবই কি হবে? সবই প্রাসঙ্গিক হবে। তাহলে ১০ ধারায় কি বলা আছে? কমন ডিজাইন। আমাদের দণ্ডবিধির 34 এ হলো কমন ইনটেনশন। আর সাক্ষ্য আইনের ১০ ধারায় হলো কি? কমন ডিজাইন। অর্থাৎ কমন ইনটেনশন এর ষড়যন্ত্রকারীরা যা বলেছে, সবই কি? সবই হলো প্রাসঙ্গিক। সবই সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। প্রাসঙ্গিক আবারও বলতেছি, প্রাসঙ্গিক মানে হলো ওই বিষয়টা সাক্ষ্য হিসেবে অ্যাকসেপ্টেড। আর অপ্রাসঙ্গিক মানে হলো ওই বিষয়টা সাক্ষ্য হিসেবে কি হবে না? অ্যাকসেপ্টেড হবে না। ১১ ধারায় বলা আছে, অন্য কোনোভাবে যে সমস্ত বিষয় অপ্রাসঙ্গিক সেগুলো কিছু ক্ষেত্রে কি হতে পারে? সেগুলো কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। তাহলে অন্য কোনোভাবে যে সমস্ত বিষয় অপ্রাসঙ্গিক
সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয় এই বিষয়টাকে আমরা বলি প্লি অফ এলিবাই। প্লি অফ এলিবাই মানে কি? ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে কোথায়? ঢাকার হাতিরঝিলে। এখন সেই হত্যাকাণ্ডের হত্যা মামলায় একজন ব্যক্তি ধরেন 18 নম্বর আসামি। এজাহার নামীয় কত নম্বর আসামি? এজাহার নামীয় 18 নম্বর আসামি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন কিনা বলেন তো? আমি আমার এখানে সিগন্যাল দিচ্ছে। শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি তো। স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। স্যার তাহলে ঘটনা ঘটেছে আমি শুন জি, থ্যাংক ইউ। তাহলে ঘটনা কোথায় হয়েছে? ঘটনা হয়েছে হাতিরঝিলে। এখন সেই ঘটনার একজন হলো কি? এজাহার নামীয় আপনার হচ্ছে 18 নম্বর আসামি। কিন্তু যে ব্যক্তি এজাহার নামীয় 18 নম্বর আসামি ধরেন উনি হচ্ছে করিম। উনি ঘটনা যখন ঘটে উনি ঘটনাস্থলে ছিলেন না। উনি সেখানে হাতিরঝিল অর্থাৎ বাংলাদেশেই ছিলেন না। উনি ছিলেন কোথায়? উনি ছিলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কি হয়েছে উনার? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনার হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছে। অথচ উনি হাতিরঝিল থানার একটা হত্যা মামলার 18 নম্বর আসামি। এজাহারে বলা হয়েছে তিনি কি করেছেন? তিনি সেখানে লাঠিসোঁটা দিয়ে আপনার হচ্ছে ডিজিজকে কি করেছেন? ডিজিজকে আঘাত করেছেন। অথচ ঘটনা যেটা দেখি আমরা উনার পাসপোর্ট এবং ওনার ভিসা এবং হচ্ছে ওনার সরকারি যে ছাড়পত্র হসপিটালের সেই ছাড়পত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি ঘটনাস্থলে কি করতেন না। উনি ঘটনাস্থলেই ছিলেন না, উনি ছিলেন অন্য কোথাও। তাহলে এই সাক্ষ্যনের 11 ধারায় বলা আছে আ যে আপনার প্লি অফ এলিবাই এটা কি হবে? প্লি অফ এলিবাই প্রাসঙ্গিক হবে। প্লি অফ এলিবাইকে বলি আমরা কি বলি? অন্যত্র থাকার নীতি। যে ঘটনা যখন ঘটে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন না। আপনি কোথায় ছিলেন? আপনি অন্য কোথাও ছিলেন। আপনি ছিলেন সিঙ্গাপুরে। তাহলে এই বিষয়টা কি? এই বিষয়টাকে সাক্ষ্য আইনের 11 ধারায় জি, ঠিক আছে। ওকে। আশা করি রেকর্ডও হবে। ওকে। তাহলে প্লি অফ এলিবাই অন্যত্র থাকার যে নীতি। যে ঘটনা যখন ঘটে আপনি তখন কেউ ছিলেন না। আপনি ঘটনাস্থলে ছিলেন না। আপনি ছিলেন কোথায়? আপনি ছিলেন অন্য কোথাও। এই বিষয়টা কি হবে? এই বিষয়টা প্রাসঙ্গিক হবে। এই বিষয়টা সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে আপনার হচ্ছে গৃহীত হবে। অ্যাকচুয়ালি 11 ধারা 12 ধারা এই যে প্রথম দিকের যে ধারাগুলো আছে, এই ধারাগুলো বলতেছে যে কোন বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, কোন বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। কিন্তু সাক্ষ্য হিসেবে গৃহীত হবে প্লে অফ এলিবাই, কিন্তু প্রমাণের দায়িত্ব কার থাকবে সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমরা 103 ধারায় পড়বো। প্রমাণের দায়িত্ব কিন্তু যে ব্যক্তি এরকম প্লে অফ এলিবাই দাবি করবে, অন্যত্র ছিল সে ঘটনা যখন ঘটে, এটা তাকেই কি করতে হবে? তাকেই প্রমাণ করতে হবে। 12 ধারাটায় বলা আছে, বা এটা না পড়লেও চলবে, একবার রিডিং পড়ে দেন। যে সকল বিষয়ে ক্ষতিপূরণের মোকদ্দমায় আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ণয়ে সহায়ক হয়, সেই বিষয়টাকে প্রাসঙ্গিক করা হয়েছে। যে একটা বিষয়ে যদি সাক্ষ্য দেওয়া হয়, ক্ষতিপূরণের মামলা। এখন ক্ষতিপূরণের মামলায় একটা বিষয়ে যদি সাক্ষ্য দেওয়া হয়, সেটা হলো কি করে? ক্ষতির পরিমাণকে প্রভাবিত করে। যদি প্রভাবিত করে সেটা সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। 13 ধারায় বলা আছে, অধিকার বা প্রথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে,
তাহলে অধিকার বা প্রথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেই অধিকার বা প্রথা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে স্বীকৃত হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, সেগুলো সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন। অর্থাৎ কাস্টমস বা অধিকার বা হচ্ছে প্রথা সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে, এবং সেটা কি এই ১৩ ধারায় বলা আছে, অধিকার বা প্রথা সেগুলো প্রাসঙ্গিক। ১৪ ধারায় বলা আছে মনের অবস্থা, দেহের অবস্থা। হ্যাঁ, তাহলে মনের অবস্থা, দেহের অবস্থা সেটাও কি? সেটাও প্রাসঙ্গিক। তাহলে মনের অবস্থা, দেহের অবস্থা কিভাবে প্রাসঙ্গিক হয়? এখন ধরেন আমরা অফিসে বসে আছি। আমি আমার চেম্বারেই বসা, আপনারা আপনাদের স্ব অবস্থানে বসা। এখন আমাদের এই মুহূর্তে ধরেন হচ্ছে আ রসগোল্লা খেতে মন চাইতেছে। মিষ্টি খেতে মন চাইতেছে। কিন্তু আমাদের কাছে টাকা নাই। কারণ আমাদের মধ্যে থেকে একজন রহিম সাহেবের কি আছে? হ্যাঁ, রহিম সাহেবের কাছে ৳১,০০০ র একটা নোট আছে। কিন্তু সেই ৳১,০০০ র যে নোটটা আছে সেটা হলো জাল। এখন আমাদের অফিসের পাশেই ধরেন হচ্ছে রমেশ পোদ্দারের মিষ্টির দোকান। খুবই ভালো চলে সেই মিষ্টির দোকান। শুনতে পাচ্ছেন কি? আমি শুনতে জি, পাচ্ছি না। আমি বলতেছি। হ্যাঁ, অবশ্যই শুনতে পাবেন। তাহলে রমেশ পোদ্দারের মিষ্টির দোকান। এখন ওই যে ৳১,০০০ র যে জাল নোটটা আছে, হ্যাঁ? সেই জাল নোটটা নিয়ে গিয়ে দেখলাম যে রমেশ পোদ্দারের অনেক ভালো সেল হচ্ছে। সেখানে কাস্টমারের অনেক চাপ। আমরা হচ্ছে ২ কেজি রসগোল্লা নিলাম। হ্যাঁ? তারপর হচ্ছে উনাকে ৳১,০০০ র নোট দিয়ে উল্টা আরো কি করলাম? ৳৫০০ ফেরত নিয়ে আসলাম। তাহলে উনাকে ৳১,০০০ র জাল নোট দিলাম। দেন আবার উনার কাছ থেকে ২ কেজি মিষ্টি নিলাম। আবার ৳৫০০ ফেরতও নিয়ে আসলাম। তাহলে এই যে কাজটা হলো, এটা কোথায় আছে বলেন তো? এটা আমাদের মনে আছে। অন্য কেউ কিন্তু জানে না যে, এই যে নোটটা জাল। এটা কে জানে? এটা জানে হচ্ছে আপনার মন। তাহলে এই ১৪ ধারায় বলা আছে, মনের অবস্থা, দেহের অবস্থা। সেটাও কি? সেটাও হচ্ছে আপনার প্রাসঙ্গিক হবে। তাহলে মনের অবস্থা, দেহের অবস্থা সেটা কি? সেটা প্রাসঙ্গিক। তো মনের অবস্থা, দেহের অবস্থা কিভাবে প্রাসঙ্গিক এই সম্পর্কে একটা উদাহরণ আপনাদের এখানে দেয়া আছে দেখেন। যে গল্পটাই বললাম যে অন্য একজনকে অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অচল মুদ্রা অর্পণ করার অপরাধে দণ্ডিত হয়েছে। আরো কিছু সংখ্যক অচল মুদ্রা অর্পণের সময়কালে কয়ের দখলে ছিল। মানে এই যে ব্যক্তি যিনি হচ্ছে রমেশ পোদ্দারে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে ৳১,০০০ র অচল নোট দিয়েছে, তার কাছে আরো অচল নোট আছে। সেই বিষয়টাও কি হবে? সেই বিষয়টাও প্রাসঙ্গিক হবে। তাহলে এখানে আরেকটা বিষয় বলা আছে যে শুধু মনের অবস্থা না, দেহের অবস্থাও প্রাসঙ্গিক। তাহলে আমরা ১ম এ যেটা বুঝলাম জাল নোটের এটা হলো মনের অবস্থা। তাহলে দেহের অবস্থা কিভাবে প্রাসঙ্গিক হয়? যেমন আমাদের যে অ্যাডভোকেটদের চেম্বার আছে, এই চেম্বারে রেগুলারই ইয়ারা আসে যে আপনার বিভিন্ন আ লাইফ ইন্সুরেন্স কোম্পানির লোকজন আসে। ইন্সুরেন্স করতে বলে। এই যে লাইফ ইন্সুরেন্স কোম্পানির লোকজন ইন্সুরেন্স করতে বলে, এখন আমি জানি আমার অবস্থা খুব বেশি একটা ভালো না। আমি খুব বেশি দিন বাঁচবো না। কারণ আমার যেই সমস্যা হয়েছে, যে রোগ হয়েছে সেই রোগ কিছুতেই সারবে না। আমি জানি আমি কনফার্ম কিছুদিন পর মারা যাবো। কিন্তু এই যে আমার এত বড় রোগ হয়েছে সেই বিষয়টা আমি কি করলাম? আমি হচ্ছে গোপন করলাম। কার কাছে গোপন করলাম? ওই আপনার হচ্ছে ইন্সুরেন্স কোম্পানির কাছে গোপন এই যে গোপন করলাম এটা আমার কি ধরনের অবস্থা? এটা হচ্ছে আমার দেহের অবস্থা। পরবর্তীতে ইন্সুরেন্স কোম্পানি জানতে পারল। তাহলে এই দেহের অবস্থা, হ্যাঁ, সম্পর্কে যে বিবরণ দিয়েছিল, আমি জীবন বীমা করার সময় আমার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যে বিবরণ দিয়েছিলাম, সেটা কি হবে? সেটা আপনার প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। ১৫ ধারায় বলা আছে যে কোন কাজ দুর্ঘটনামূলক না ইচ্ছাকৃত। একটা কাজ হয়েছে সেই কাজটা ওই ইচ্ছাকৃত না দুর্ঘটনামূলক। ধরেন আমাদের মধ্যে থেকে একেবারে ট্রু সেন্স এ যদি বলি, কার নাম দেয়া যায়? বলেন কে থাকবেন? আমাদের নাজির হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি জি। স্যার। আচ্ছা ধরেন নাজির হোসেন ভাইয়ের ঢাকায় একটা ৫ তলা বাড়ি আছে। না থাকলে আল্লাহ কবুল করুক। হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তাহলে ঢাকায় একটা ৫ তলা বাড়ি ইনশাআল্লাহ আছে। স্যার। জি। তাহলে বাড়ি আছে কোথায়? ঢাকায়। আবার বাড়ি আছে কোথায়? নাজির হোসেন ভাইয়ের? সিলেটে। আবার বাড়ি আছে কোথায়? চট্টগ্রামে। আবার বাড়ি আছে কোথায়? ধরেন নরসিংদীতেও একটা বাড়ি আছে। তাহলে এখন উনার নরসিংদীর বাড়িতে আগুন লাগলো। হুম? এখন সেই নরসিংদীর বাড়িটা এক্স বীমা কোম্পানির সাথে বীমা করা ছিল।
তারপরে নাজির ভাই কি করলেন? সেই বীমা কোম্পানির কাছ থেকে অন্যভাবে নিয়েন না, হ্যাঁ? প্লিজ পার্সোনালি কিছু নিয়েন না। জাস্ট এক্সাম্পল হিসেবেই বলতেছি। অন্যভাবে প্লিজ নিবেন না কেউ। আ ধরেন হচ্ছে সেই নরসিংদীর বাড়িতে আগুন লাগলো। নাজির হোসেন ভাই কি করলেন? এক্স বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ নিলেন। পরবর্তীতে উনার সিলেটের বাড়িতেও আগুন লাগলো। নাজির হোসেন ভাইয়ের সেই সিলেটের বাড়িটা ওয়াই বীমা কোম্পানির সাথে বীমা করা ছিল। উনি ওয়াই বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ নিলেন। তারপরে হচ্ছে নাজির হোসেন ভাইয়ের আপনার যে চট্টগ্রামে বাড়ি ছিল সেটাতেও আগুন লাগলো। সেটা হচ্ছে XYZ জেড বীমা কোম্পানির সাথে বীমা করা ছিল। নাজির হোসেন ভাই জেড বীমা কোম্পানির কাছ থেকে কি করলেন? ক্ষতিপূরণ নিলেন। এখন ওনার যে ঢাকার বাড়ি আছে সেই বাড়িতেও আগুন লাগলো। এখন সেই বাড়িতে যখন আগুন লাগলো সেই বাড়িটা হচ্ছে এ বীমা কোম্পানির সাথে বীমা করা ছিল। এখন উনি এ বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন। ক্ষতিপূরণ চাওয়ার পর এ বীমা কোম্পানি বলতেছে যে না, আপনাকে ক্ষতিপূরণ দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? আপনার যে কাজটা করেছেন এটা কি? এটা নিছক দুর্ঘটনা না। এটা হলো কি? সম্পূর্ণ ইচ্ছাকৃত। তাহলে কোন কাজ সম্পূর্ণ ইচ্ছাকৃত না দুর্ঘটনামূলক, এই বিষয়ের সাথে যদি প্রশ্ন আসে সেই বিষয়টা কি? সেই বিষয়টাকে প্রাসঙ্গিক হবে। তাহলে কোন একটা কাজ দুর্ঘটনামূলক নাকি ইচ্ছাকৃত? এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী এই ১৫ ধারায় কি করা হয়েছে? ১৫ ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। তাহলে এখানে একটা উদাহরণ দেয়া আছে দেখেন। যে ক তার বাড়ির উপর বীমাকৃত টাকা পাওয়ার লক্ষ্যে বাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছে। একাদিক্রমে কয়ের কিছু বাড়ি আছে। প্রত্যেকটা বাড়ি বীমা করা ছিল। প্রতিটি বাড়িতেই অগ্নিকাণ্ড ঘটেছিল। প্রত্যেক অগ্নিকাণ্ডের পর ভিন্ন, ভিন্ন একেকটি বীমা অফিস থেকে সে টাকা নিয়েছিল। তাহলে এই ক্ষেত্রে এই কাজটা ইচ্ছাকৃত না দুর্ঘটনামূলক? এই বিষয়টা কি হবে? এই বিষয়টা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ক্লিয়ার হয়েছেন সবাই? ১৫ ধারা সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি স্যার। কঠিন এগুলো? এত স্যার একটু কঠিন না। আপনারা কঠিন মনে আরেকবার করেন সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন একেবারেই কঠিন না। ১৬ ধারায় বলা আছে, এক লাইনে মনে রাখবেন জাস্ট এমসিকিউর জন্য, যে কর্ম পদ্ধতির অস্তিত্ব যেভাবে কাজ করা হয় সেই কাজটা তার স্বাভাবিক পদ্ধতি হচ্ছে সেটা প্রাসঙ্গিক, সেটা সাক্ষ্য হিসেবে গৃহীত। এই এতটুকু বললেই হবে ১৬ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারেন। কি বুঝেননি?